আসসালামু আলাইকুম সবার সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি হৃদয় ভাইয়ের সাথে আমাদের আজকের ক্লাসে, যেখানে আমরা শৈবাল ও ছত্রাক পর্ব ৩ এটা নিয়ে আলোচনা করব। ছত্রাক, প্রথমে আসি আমরা ছত্রাক। আমরা এর আগের দুইটা পর্বে আমরা ছত্রাক মানে শৈবাল নিয়ে পড়েছি, তো আজকে থেকে আমাদের ছত্রাক নিয়ে পড়ার টাইম। তো আমরা আসো ছত্রাকে যখন বলবো, ছত্রাক এই টপিকটায় যদি আমরা আসি, তাহলে আমি বলবো ছত্রাক কেমন। প্রথমত দেখো ছত্রাক কেমন, ওর বৈশিষ্ট্যগুলো দেখো। ওর ক্লোরোফিল বিহীন, কি বলছে? ক্লোরোফিল বিহীন। আচ্ছা, একটা পয়েন্ট বুঝলা যে ওর ক্লোরোফিল নাই। ওর কি নাই? ওর ভাইয়া ক্লোরোফিল নাই, ঠিক আছে? ওর কোনো ক্লোরোফিল নাই, ও তার মানে ও কখনো সবুজ হবে? ও সবুজ হবে না। আচ্ছা, এর পরের পয়েন্টটা আমরা বলি যে ও নিউক্লিয়াস যুক্ত। ওর কিন্তু নিউক্লিয়াস আছে, ঠিক আছে? এমন না যে নিউক্লিয়াস বিহীন বা কিছু, নিউক্লিয়াস যুক্ত, ওর নিউক্লিয়াস থাকবে। এরপরে যেটা বলা হচ্ছে যে ও অভাস্কুলার। মানে কি? ও অভাস্কুলার মানে ওর কোনো জাইলেম ফ্লোয়েম এইসব কিছু নাই। ওর কি নাই? এইসব জাইলেম ফ্লোয়েমের বিস্তারিত এইসব কিছুই তার থাকে না। তাহলে ছত্রাক বললে আমরা বুঝি ক্লোরোফিল বিহীন, নিউক্লিয়াস যুক্ত, নিউক্লিয়াস থাকবে এবং অভাস্কুলার হবে, মানে যার জাইলেম ফ্লোয়েম এই জিনিসগুলা ওর থাকবে না। জাইলেম ফ্লোয়েম এসব থাকবে না। এরপরে বলতেছে হাইফি সমৃদ্ধ। কি বলছে? হাইফি সমৃদ্ধ। খেয়াল করো, হাইফি সমৃদ্ধ মাইসেলিয়াম দ্বারা গঠিত। হাইফি সমৃদ্ধ মাইসেলিয়াম দ্বারা গঠিত। আচ্ছা, এইটার মানেটা কি? হাইফি সমৃদ্ধ মাইসেলিয়াম, হাইফি সমৃদ্ধ মাইসেলিয়াম। তাহলে এই যে দেখো হাইফি, হ্যাঁ, এটা হচ্ছে হাইফি। এই যে এরকম একটা হাইফি, এরকম একটা হাইফি, এইরকম, এগুলো হচ্ছে এই যে শাখা। ছত্রাকের এই শাখাগুলোকে আমরা কি বলি? এই শাখাগুলোকে আমরা বলি হাইফি। হাইফি, ঠিক আছে? হাইফি। এই যে ছত্রাকের শাখাগুলোকে আমরা বলি হাইফি, আর এই হাইফিগুলো একত্রে বিন্যস্ত হয়ে আমরা কি বলি? এদেরকে মাইসেলিয়াম। তাহলে এই যে অনেকগুলো হাইফি শাখাগুলো মিলিত হয়ে তোমার কি গঠন করে? এরা গঠন করে মাইসেলিয়াম। ওকে, মাইসেলিয়াম মানে অনেকগুলো হাইফি মিলে যে একটা জালের মতো গঠন, এটাকে বলে মাইসেলিয়াম। এরা হেটেরোট্রফিক। খেয়াল করো, হেটেরোট্রফিক। কেন হেটেরোট্রফিক? একটু আসো, হেটেরোট্রফিক কেন? হেটেরোট্রফিক কেন বলা হচ্ছে এদেরকে হেটেরোট্রফিক? হেটেরোট্রফিক মানে হচ্ছে যারা অন্যের উপরে খাদ্য নির্ভর করে। কি বলছি? অন্যের উপরে খাবার নির্ভর করে, তাদেরকে বলা হয় হেটেরোট্রফিক। কি বলা হয়? হেটেরোট্রফিক। হেটেরোট্রফিক। তাহলে আমরা যে বলতেছি যে হেটেরোট্রফিক মানে কি? হেটেরোট্রফিক মানে সে নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, অন্যের উপরে যখন সে খাদ্যটা নির্ভর করে, ঠিক আছে? এইটাকে বলে হেটেরোট্রফিক। ঠিক আছে? এটাকে কি বলে? হেটেরোট্রফিক। আচ্ছা, গেল হেটেরোট্রফিক গেল। এরপরে আসো সুকেন্দ্রিক। কি বলা হচ্ছে? সুকেন্দ্রিক। সুকেন্দ্রিক মানে নিউক্লিয়াস সুগঠিত থাকবে, একদম সুগঠিত নিউক্লিয়াস, সব অঙ্গাণু যা থাকার এগুলো থাকবে। তার মানে ও হচ্ছে একটা সুকেন্দ্রিক কোষ। আমরা পড়েছি যে কোষ কয় রকমের? কোষ দুই রকমের, একটা হচ্ছে আদি কোষ, একটা হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষ এবং কি কোষ? প্রকৃত কোষ। তাহলে এই যে দেখো ও কেমন? ও হচ্ছে একটা সুকেন্দ্রিক। ও কি? ও হচ্ছে সুকেন্দ্রিক। তাহলে আমরা ওর এখানে বলবো যে এ যেহেতু সুকেন্দ্রিক একটা কোষ, ঠিক আছে, তার মানে আদি কোষ, তোমার হচ্ছে যে প্রকৃত কোষ যদি আমরা বলি, তাহলে এটা হচ্ছে কি? সুকেন্দ্রিক। ঠিক আছে? আচ্ছা, ওকে। আর ও খাদ্য কিভাবে শোষণ করে? খাদ্য গ্রহণ, খাদ্য গ্রহণটা কিভাবে, কোন প্রক্রিয়ায়? ও খাদ্য গ্রহণ করে শোষণ প্রক্রিয়ায়। দেখো ওর এত কিছু না ভাই, ও ডিরেক্ট ওর বডি দিয়ে, ওর দেহ দিয়ে শোষণ করে। ও কি করে? ওর দেহ দিয়ে শোষণ করে নেয়। কি করে নেয়? শোষণ করে নিবে। ঠিক আছে, এই কাজটা ও করবে। তাহলে ও ডিরেক্টলি কি করবে বলতো? ওর খাদ্য গ্রহণটা শোষণ পদ্ধতিতে করে। কি করে? শোষণ পদ্ধতিতে সে খাবারটাকে গ্রহণ করে। ওকে, হ্যাঁ, ডিরেক্ট মানে বডি দিয়ে ডিরেক্টলি শোষণ করে নেবে। বডি দিয়ে ডিরেক্টলি কি করবে? শোষণ করে নিবে।
এটাকে বলে খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে সে করে থাকে। খাদ্য গ্রহণটা কোন পদ্ধতিতে করে থাকে? শোষণ পদ্ধতি, মানে ডিরেক্টলি নিয়ে নেয়। আমাদের মতো খাবার গিলবে, চাবাবে, তারপরে ভিতরে নিবে, এত কাহিনী সে করে না, এত কাহিনী সে করবে না। ওকে সবাই, ওর বেসিক এই বৈশিষ্ট্যগুলো আগে তোমাদের দেখে নেওয়া উচিত, বেসিক এই বৈশিষ্ট্যগুলো আগে তোমাদের দেখে নেওয়া উচিত। তাহলে আমরা এখানে যেটা বললাম, ছত্রাকের ক্ষেত্রে ক্লোরোফিলবিহীন, নিউক্লিয়াসযুক্ত, অভাস্কুলার, হাইফি সমৃদ্ধ, মাইসেলিয়াম, হেটেরোট্রফিক, সুকেন্দ্রিক, আর খাদ্য গ্রহণ কিভাবে করে? শোষণ পদ্ধতিতে করে, অর্থাৎ ডিরেক্টলি তার দেহ থেকে সে নিয়ে নেয়। ওকে, সবাই দেখছো? ওকে, বলো তো। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি ক্লাস টাস করো না? না, তোমরা এখনো আসলে আমাদের পড়া, তোমরা এখনো ওই অলস সময়টায় আস, অলস সময়টায় তোমরা সাইকেল 1 অলস সময় কাটাচ্ছ। মানে শুরুতে ভর্তি হতে পরে ক্লাস করবো, 1 বছর পরে ক্লাস করবো, এগুলা তোমরা এই অলস সময়টাই কাটাচ্ছ, বুঝছো? একটু পড়াশোনা করো, একটু পড়াশোনা করো। আচ্ছা, ইউসুফ হোসেন বলছে হাইফি কি? দেখো, হাইফি আমি বলছিলাম, হাইফি হচ্ছে ছত্রাকের প্রতিটা শাখাকে হাইফি বলে। কি বলে? ছত্রাকের শাখাকে, ছত্রাকের শাখাকে আমরা কি বলি? ছত্রাকের শাখাকে বলা হয় হাইফি, শাখা, হাইফি। হাইফি মানে কি? এই যে ধরো এইখানে এইটা একটা হাইফি, এই যে ধরো এইটা একটা শাখা দেখতেছো এরকম, হ্যাঁ, এই যে এটা একটা শাখা, এটা হচ্ছে একটা হাইফি, এটা একটা হাইফি, এইটা একটা হাইফি। এইগুলো এক একটা শাখা যে এরকম ছড়ায় থাকে, এই প্রতিটা শাখাকে হাইফি বলা হয়, হাইফি বলা হয়। আর এরকম শাখাগুলো মিলে যখন একটা জালের মতো গঠন তৈরি করবে, এইটাকে বলা হয় কি তোমার? মাইসেলিয়াম। মাইসেলিয়াম। হাইফিগুলা যখন একত্রে মিলে একটা গঠন তৈরি করে, হাইফিগুলো এরকম পেঁচায় পেঁচায় একটা গঠন তৈরি করে, এইটাকে বলা হয় মাইসেলিয়াম। কি বলা হয়? মাইসেলিয়াম। ঠিক আছে, ওকে। এবার আসো, তাহলে এটা গেল। এখন আমাদের কথা হচ্ছে ছত্রাক কোথায় থাকে? ছত্রাক থাকে কোথায়, ওর অবস্থানটা কোথায়? তা আমি যদি বলি ছত্রাকের অবস্থান হচ্ছে জৈব পদার্থ সমৃদ্ধ, যেখানে অনেক জৈব পদার্থ থাকবে বিভিন্ন ধরনের, হ্যাঁ, জৈব পদার্থ সমৃদ্ধ, জৈব পদার্থ যুক্ত, হিউমাস সমৃদ্ধ। মানে হিউমাস মানে কি বলো? হিউমাস মানে কি? মানে তোমার হচ্ছে এখানে প্রচুর ধরনের জৈব পদার্থ থাকবে, সার জাতীয় উপাদান থাকবে, অনেক অণুজীব থাকবে, যেগুলো ভালো ভালো জিনিস, এগুলো সব মিলে যখন একটা মাটি, এটাকে বলে হিউমাস। তাহলে এই যে জৈব পদার্থ যুক্ত হিউমাস, হিউমাস সমৃদ্ধ, হিউমাস সমৃদ্ধ মাটি, জৈব পদার্থ, জৈব পদার্থযুক্ত হিউমাস সমৃদ্ধ মাটিতে এরা জন্মায়, বেশি জন্মায়, হ্যাঁ, এখানে বেশি জন্মায়। ওকে, তাহলে জৈব পদার্থ যুক্ত হিউমাস সমৃদ্ধ মাটিতে এরা বেশি জন্মায়। ঠিক আছে, তাহলে কি বলছে? জৈব পদার্থ যুক্ত হিউমাস সমৃদ্ধ মাটিতে এরা বেশি জন্মায়। ওকে, তাহলে কোথায় জন্মায়? জৈব পদার্থ যুক্ত হিউমাস সমৃদ্ধ মাটিতে এরা বেশি জন্মায়। আচ্ছা, এখন আসো, একটা মাশরুম আছে, হ্যাঁ, ওকে, দেখো হানি মাশরুম। ওকে, হানি মাশরুম, হানি মাশরুম, দেখো হানি, হানি মাশরুম, এটা কাকে বলে? হানি মাশরুম কি? হ্যাঁ, এটা এক ধরনের ছত্রাক বা মধু ছত্রাক বলা হয়। ঠিক আছে, মধু ছত্রাক। তো দেখো, তোমরা তোমরা কোন প্রবলেম থাকলে ভাইকে জানো। তাহলে দেখো, মধু ছত্রাক এটা বলা হয় আর্মিলারিয়া, আর্মিলারিয়া অস্টোই। ঠিক আছে, আর্মিলারিয়া অস্টোই। তাহলে এই যে আর্মিলারিয়া অস্টোই, এই আর্মিলা, অর্মিলা, দেখো মধু মিশ, মানে হানি মাশরুম,
মধু, মধুর মতো মিষ্টি। তাহলে একটা মিষ্টি মেয়ের নাম কি? আর্মিলা। একটা মিষ্টি মেয়ের নাম কি? আর্মিলা। ঠিক আছে, আর্মিলা। তাহলে এই যে আর্মিলারিয়া অস্ট্রে, তুমি পুরাটা নাম না রাখলো আর্মিলারিয়া মনে রাখবা। আর্মিলারিয়া কি? এটাকে বলা হয় হানি মাশরুম। এটা কি? এটা হচ্ছে হানি মাশরুম। ঠিক আছে, হানি মাশরুম বলা হয় এটাকে। ওকে ফাইন। তাহলে আর্মিলারিয়া অস্ট্রে এটাকে বলা হচ্ছে কি? হানি মাশরুম। হানি মাশরুম। এরপরে আসো যে তোমার এই যে এইটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় জীব। এই যে আর্মিলারিয়া অস্ট্রে এটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় জীব। ঠিক আছে, এটা মাথায় রাখবা, সবচেয়ে বড় জীব হিসেবে গণ্য করা হয়, মানে সবচেয়ে বড় মাশরুম এরকম। ঠিক আছে, হ্যাঁ ওকে। এটা এই হানি মাশরুম মানে এটার একটা ঐতিহাসিক ব্যাপার আছে, এই জন্য পৃথিবীর সবচেয়ে বড় জীব হানি মাশরুম, এই আর্মিলারিয়া। আর্মিলারিয়া ওকে, সবাই মনে থাকবে এটা, আর্মিলারিয়া। ঠিক আছে, তারপরে আসো এবার আমরা ওর বৈশিষ্ট্যে যাব। হ্যাঁ, বৈশিষ্ট্যে যাব। দেখো ছত্রাকের বৈশিষ্ট্য আমরা যখন বলি যে এটা কি, দেখো ক্লোরোফিলবিহীন। আমাকে কি বলছে? এটা ক্লোরোফিলবিহীন। তার মানে ওর ক্লোরোফিলবিহীন মানে কি? ও অসবুজ। ও সবুজ হবে না কখনো, ও সবুজ হওয়ার যোগ্যতা নাই। ও অপুষ্পক। অপুষ্পক, অপুষ্পক মানে ওর ফুলও নাই। ঠিক আছে, এবং ও যেহেতু ক্লোরোফিল নাই, আমরা জানি শালক সংশ্লেষণ করতে হলে ক্লোরোফিল লাগবে। শালক সংশ্লেষণ করতে হলে ক্লোরোফিল লাগবে। এখন ওর তো ক্লোরোফিল নাই, তুমি দেখো ওর যেহেতু ক্লোরোফিল নাই, ওর শালক সংশ্লেষণ ও অক্ষম। তাহলে আমরা কি বলতে পারি? ও শালক সংশ্লেষণে অক্ষম। শালক সংশ্লেষণে অক্ষম। ঠিক আছে, ও কি? শালক সংশ্লেষণে ও অক্ষম, এই কথাটা বলছে। তাহলে আমরা অপুষ্পক, অসবুজ, শালক সংশ্লেষণে অক্ষম এই ব্যাপারগুলো জানলাম। যে ও খাবার তৈরি করতে পারবে না, ও খাবার তৈরি করতে পারে না। ওকে, এরপরে আসো ওর ব্যাপারে কি বলছে? ও মৃতজীবী, মানে মৃত জিনিস খেয়েও বাঁচতে পারে। পরজীবী, অন্যের উপরে নির্ভর করেও বাঁচতে পারে। আবার মিথজীবী। মিথজীবী মানে কি? সহাবস্থান, মানে তুমি দিবে কিছু, আমি দিব কিছু, সেখান থেকে জন্ম নেবে নতুন একটি শিশু, বলে না? তো এই যে কথাটা বলে যে তুমি দিবে কিছু, আমি দিব কিছু, তার মানে কি? এই যে মানে অনেক ইয়েতে তোমার হচ্ছে ভাইরাল কন্টেন্টে এগুলো নিয়ে বলে। তো এখানে কি? সহাবস্থান। বা আমরা যদি বলি বেস্ট ফ্রেন্ডের কথা, বেস্ট ফ্রেন্ডের ক্ষেত্রে কি হয়? হ্যাঁ, বেস্ট ফ্রেন্ডের ক্ষেত্রে কি হয়? যে ও তোমার একটু হেল্প করলো, তুমি তার একটু হেল্প করলা, এভাবে করে বেস্ট ফ্রেন্ডশিপ হয়। তো অনেকভাবে এই সহাবস্থানটা হয়, তাই না? অনেকভাবে, কোনো কিছু নেগেটিভলি নেওয়ার কিছু নেই, এটা তোমার বুঝা। বায়োলজির ক্ষেত্রে কখনো নেগেটিভ মাইন্ডসেট রাখবা না, কারণ আমরা এইখানেই বসে তোমাদেরকে প্রজনন অঙ্গ পড়াবো, প্রজনন জিনিস পড়াবো, তোমাকে এখানে বসে শুক্রাণু ডিম্বাণু নিয়ে আলোচনা হবে, এখানে মেয়েদের বা ছেলেদের জননাঙ্গ নিয়ে আলোচনা হবে, সব কিছু নিয়ে আলোচনা হবে। বায়োলজিতে কখনো লজ্জা রাখা যাবে না, তাহলে বায়োলজি শিখতে পারবা না। আচ্ছা আসো, তাহলে মৃতজীবী, পরজীবী, মিথজীবী। মিথজীবী মানে কি? মিথজীবী মানে সহাবস্থান, দুজন মিলে একসাথে, মানে দুজন বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, দুজন মিলে বেস্ট ফ্রেন্ডের মতো থাকবে, এইটাকে বলে মৃতজীবী বা পরজীবীর ব্যাপার। আচ্ছা আসো সুকেন্দ্রিক। কি বলছে? সুকেন্দ্রিক। সুকেন্দ্রিক কি? মানে ওর সুগঠিত নিউক্লিয়াস আছে, সুগঠিত নিউক্লিয়াস থাকবে, সুগঠিত নিউক্লিয়াস থাকে, সুগঠিত নিউক্লিয়াস থাকে। ওকে, সুগঠিত নিউক্লিয়াস থাকবে। ওর কোষ প্রাচীর থাকে। কোষ প্রাচীর কি দ্বারা নির্মিত বলতো? কাইটিন। কাইটিন মনে রাখবা, এই যে যখনই তুমি ছত্রাক পড়বা, ছত্রাকের কোষ প্রাচীর আসলেই তোমার একটা নাম মাথায় আনতে হবে, সেটা হচ্ছে কাইটিন। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা নির্মিত। কাইটিন নির্মিত। এখন তোমার মাথায় আসতে পারে, ভাইয়া কাইটিন কি ধরনের পদার্থ? কাইটিন কি একটা আমিষ, নাকি চর্বি, নাকি এটা একটা কি? এটা কি? এটা হচ্ছে শর্করা। এটা হচ্ছে একটা শর্করা, এক ধরনের শর্করা। তাহলে কাইটিন নির্মিত। ছত্রাকের কোষ প্রাচীর কি নির্মিত? কাইটিন নির্মিত। ঠিক আছে, কাইটিন নির্মিত। ওকে,
আচ্ছা, এবার আসো সঞ্চিত খাদ্য। ছত্রাকের সঞ্চিত খাদ্য প্রধানত কি? ছত্রাকের সঞ্চিত খাদ্য প্রধানত আমরা বলবো গ্লাইকোজেন ও তৈলবিন্দু। ঠিক আছে, তাহলে কি বললাম? ছত্রাকের সঞ্চিত খাদ্য প্রথমত গ্লাইকোজেন ও তৈলবিন্দু, তৈল। তাহলে আমরা এটা মাথায় রাখবো, ছত্রাকেরটা তৈলবিন্দু। ঠিক আছে, তৈলবিন্দু, গ্লাইকোজেন ও তৈলবিন্দু। এই যে এগুলা তোমার সৃজনশীল প্লাস এমসিকিউ দুই জায়গাতেই কিন্তু এই জিনিসটা লাগে। ঠিক আছে, দুই জায়গাতেই এই জিনিসটা লাগবে। ওকে, এরপরে আসো ওর জননাঙ্গ। ওর জননাঙ্গ কি হয়? ওরদের যে জননাঙ্গগুলা থাকে এগুলো সাধারণত এককোষী। এগুলো কি? এককোষী হবে। কি হবে? এককোষী। ঠিক আছে, এটা কেমন হবে? এককোষী জননাঙ্গ হয়। এবং সেখান থেকে তোমার ওর জননাঙ্গ থেকে জননকোষ তৈরি হবে। জননাঙ্গ থেকে আলটিমেটলি কি হয় বলো? হ্যাঁ, জননাঙ্গ তৈরি হয়, তাই না? জননাঙ্গ তৈরি হয়। ওকে, জননকোষ থেকে মানে জননাঙ্গ থেকে জননকোষ তৈরি হবে, রাইট? ওকে, তাহলে আমাদের এটা গেল। এরপরে আসো ভাস্কুলার টিস্যু। ওর ভাস্কুলার টিস্যু আছে কি নাই আমরা শুরুতেই পড়ছি যে এই যে ছত্রাক একটা অভাস্কুলার, অর্থাৎ ওর ভাস্কুলার টিস্যু নেই। অ্যান্ড ভাস্কুলার টিস্যু নাই মানে কি? মানে ভাস্কুলার টিস্যু বলতে কি বুঝি? জাইলেম, ফ্লোয়েম এই জিনিসগুলা ওর থাকে না। জাইলেম, ফ্লোয়েম এই জিনিসগুলা ওদের থাকে না। ঠিক আছে, জাইলেম এবং ফ্লোয়েম ওদের থাকবে না। হ্যাঁ, তাহলে আমরা কি জানলাম? জাইলেম এবং ফ্লোয়েম থাকে না। জাইলেম এবং ফ্লোয়েম থাকে না, এটা গেল। ওকে, হ্যাঁ, এরপরে আসো জাইগোট। ওর জাইগোট কখনো ভ্রূণ হয় না। দেখো একটা জিনিস বুঝো, মানুষের ক্ষেত্রে আমাদের জাইগোটটা থেকে কিন্তু আমাদের ভ্রূণ হয়। জাইগোট বিভাজিত হয়। জাইগোট কি হয়? বিভাজিত হয়। বিভাজিত হয়ে সে কিন্তু ভ্রূণে পরিণত হয়। তাহলে জাইগোটটা বিভাজিত হয়ে সে কি হয়? বিভাজিত হয়ে ভ্রূণে পরিণত হয়। ভ্রূণে পরিণত হয়। তাহলে জাইগোট কি হয়? বিভাজিত হয়ে সে কিন্তু ভ্রূণে পরিণত হবে। সে কিসে পরিণত হবে? ভ্রূণে পরিণত হবে। আর এই জায়গায় দেখো, আসো, তাহলে এইখানে আমাদেরটা ভ্রূণে পরিণত হয়, কিন্তু ওদের ক্ষেত্রে এটা বিভাজিত হয়ে কখনোই ভ্রূণে পরিণত হবে না। এটা কি হয়? ওদের জাইগোটে উল্টা মায়োসিস বিভাজন হয়। কি হয়? মায়োসিস, মানে জাইগোটটা ভেঙে না মায়োসিস বিভাজন হয়ে সে তোমার হচ্ছে হ্যাপ্লয়েড কোষ তৈরি করে। সে কি তৈরি করে? হ্যাপ্লয়েড কোষ তৈরি করে। তাহলে এটা বলছে যে ওদের এখানে এরকম কিছুই হয় না। ওদের জাইগোটে কি হয়? মায়োসিস হয়। ওদের জাইগোটে উল্টা মায়োসিস ঘটে। মনে রাখবো, ওদের জাইগোটে কি ঘটে? মায়োসিস বিভাজন ঘটে। এবার হ্যাপ্লয়েড স্পোর। কি বলতেছি আমরা? হ্যাপ্লয়েড স্পোর। এবার ওরা এই হ্যাপ্লয়েড স্পোর দিয়ে মূলত তার বংশ বিস্তার করে। কি করে? এই যে স্পোর থাকে, আমরা শৈবালেও পড়েছো স্পোর, যেগুলো কি করে? এই স্পোরগুলো আস্তে আস্তে বিভাজিত হয়ে নতুন ছত্রাক তৈরি হয়। তাহলে এই হ্যাপ্লয়েড স্পোর দিয়ে তার বংশ বিস্তার হবে। কি হবে? এই হ্যাপ্লয়েড স্পোর দিয়ে তার বংশ বিস্তার হবে। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে কি হবে? বংশ বিস্তার হবে। ঠিক আছে, হ্যাপ্লয়েড স্পোর দিয়ে তার বংশ বিস্তার হবে। আচ্ছা, বংশ বিস্তার করে এই হ্যাপ্লয়েড স্পোর দিয়ে। এরপরে দেখো থ্যালাস জিনিসটা কি? এই যে জাইগোট থেকে পরবর্তীতে জাইগোট থেকে যেটা তৈরি হয় সেটা কি হয়? জাইগোট থেকে কি হয়? থ্যালাস হয়। জাইগোট থেকে কি পরিণত হয়? থ্যালাস, যেটা থেকে পরবর্তী নতুন ছত্রাক। এখন খেয়াল করো, ওর থ্যালাসটা হয় হ্যাপ্লয়েড। কেন? কারণ আমরা বলেছি ওর জাইগোট কি হয়? মায়োসিস বিভাজন ঘটে। আমরা কি পড়েছি? জাইগোটটা মায়োসিস বিভাজন ঘটে। তাহলে মায়োসিস বিভাজন ঘটে যে জিনিসটা তৈরি হবে সেটা কেমন হবে বলো তো? সেটা অবশ্যই হ্যাপ্লয়েড হবে। হ্যাঁ, হ্যাপ্লয়েড হবে। তাহলে ওর থ্যালাসটা কি ধরনের হবে? হ্যাপ্লয়েড। ও থ্যালাস মানে কি? জাইগোট থেকে বিভাজিত হয়ে যে জিনিসটা তৈরি হয় সেটাকে বলে থ্যালাস। জাইগোট বিভাজিত হয়ে যেই জিনিসটা তৈরি হয় সেটাকে বলা হয় থ্যালাস। কি বলা হয়? থ্যালাস। তাহলে এই জিনিসটা যে দেখো, জাইগোট বিভাজিত হয়ে থ্যালাস, থ্যালাসটা কেমন হয়? হ্যাপ্লয়েড ধরনের হয়। থ্যালাসটা কেমন হয়? হ্যাপ্লয়েড ধরনের হয়। এরপরে আসো পুষ্টি সংগ্রহ। সে পুষ্টিটা কিভাবে নেবে?
বিভিন্ন জিনিস থেকে ও তো নিজের খাবার নিজে তৈরি করে না, ও পরিবেশ থেকে নিতে হইতে পারে, ও হচ্ছে অন্য কোনো প্রাণীর দেহ থেকে বা উদ্ভিদের দেহ থেকে নিবে। তার মানে ও যে পুষ্টি সংগ্রহ করবে কিভাবে করে, ওর দেহটা দিয়ে শোষণ করে। সে ডিরেক্ট কি করে, শোষণ করে নেয়। মনে করো তোমার সাথে একটা ছত্রাক আছে, এই ছত্রাকটা কি করবে, তোমার দেহকোষ থেকে শোষণ করে নেবে পুষ্টিটাকে, ডিরেক্ট শোষণ, ওর দেহ দিয়ে শোষণ করে নেবে। তাহলে ওর পুষ্টি সংগ্রহের প্রক্রিয়াটা কি, শোষণ প্রক্রিয়া। ওর পুষ্টি সংগ্রহ করে কোনভাবে, শোষণ প্রক্রিয়ায় সে পুষ্টি সংগ্রহ করে। ঠিক আছে, শোষণ প্রক্রিয়ায় সে কি করে, পুষ্টি সংগ্রহ করে, এই কথাটা বলছে। হ্যাঁ, ওকে, এরপরে আসো, এবার আসো এখানে কি বলছো, অভিযোজন ক্ষমতা, তীব্র অভিযোজন ক্ষমতা। মানে এই ছত্রাক এরা যে কোনো অবস্থায় বেঁচে থাকতে পারে, যে কোনো অবস্থায় বেঁচে থাকতে পারে। অর্থাৎ খেয়াল করো, তোমার এখানে বলছে এরা 5 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ 5 ডিগ্রি সেলসিয়াস থেকে তোমার একদম 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেঁচে থাকে। কি বলছি, 5 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওরা কি করবে, ওরা বেঁচে থাকবে, ওরা বেঁচে থাকবে। ঠিক আছে, 5 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেঁচে থাকে, 5 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেঁচে থাকে। এটাকে বলে তীব্র অভিযোজন ক্ষমতা, তীব্র অভিযোজন ক্ষমতা। তাহলে তীব্র অভিযোজন ক্ষমতাটা কি, 5 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যে সে বেঁচে থাকলো, কেন, তার মানে দেখো ও একদম শীত ঠান্ডা হয়ে আছে, তখনও বেঁচে থাকতে পারবে। অনেক গরম, অনেক তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস, তখনও সে বেঁচে থাকবে। এজন্য এটাকে বলা হচ্ছে তীব্র অভিযোজন ক্ষমতা, তীব্র অভিযোজন ক্ষমতা। ওকে, দেখছো, তাহলে বলো ওর বৈশিষ্ট্য নিয়ে কারো কোনো ধরনের সমস্যা আছে কি না। ওকে, বলো। হুম, এনিমোর? আচ্ছা, আশা করি এই জিনিসগুলা তোমরা একদম ইজিলি বুঝতে পারছো। ভাইয়া পুরো জিনিসটাকে সুন্দর করে তোমাদের বুঝাই দিলাম যে ওর বৈশিষ্ট্য। তাহলে ছত্রাককে সবসময় মনে রাখবা, ছত্রাক হচ্ছে কই মাছের প্রাণ। ছত্রাক কি, কই মাছের প্রাণ, এবং ও অনেক ব্যতিক্রম, অন্যান্য উদ্ভিদ থেকে ও অনেক ব্যতিক্রম। হ্যাঁ, ওর মধ্যে তুমি দেখবা ওই সবুজ কিছু নাই, অসবুজ, অভাস্কুলার, ওর সব কিছু, ওর জাইগোটে নাকি মায়োসিস হয়, আবার ওর তীব্র অভিযোজন ক্ষমতা, মানে যে কোনো পরিবেশে ও বাঁচতে পারবে। তো এই জন্য আমি বলি যে কই মাছের প্রাণের মতো, মানে যে কোনো জায়গায় মানে ওর ওর মানে বেঁচে থাকার ক্ষমতাটা অনেক বেশি। তো এগুলা হচ্ছে ছত্রাকের বৈশিষ্ট্য, ছত্রাকের বৈশিষ্ট্য। তা আমাদের ছত্রাকের বৈশিষ্ট্যগুলো এইভাবে মনে রাখতে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা গেল। এবার আসো ছত্রাকের গঠনে আমরা যদি আসি, ছত্রাকের গঠনে হাইফা, কি বলতেছি, হাইফা। আসো, হাইফা, হাইফা নিয়ে আমরা কি বলবো, দেখো হাইফা, কি বলতেছি, হাইফা, হাইফা। তাহলে হাইফা, হাইফা, মাইসেলিয়াম, এগুলো কি? আসো, এটা এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, হাইফা হচ্ছে, দেখো হাইফাটা কি, ছত্রাকের, ছত্রাকের, ছত্রাকের যে সূত্রাকার, সূত্রাকার মানে কি, সূত্রাকার, সুতার মতো চিকন লম্বা যেগুলো আমরা বলি, হ্যাঁ চিকন লম্বা, এগুলাকে কি বলে, সূত্রাকার। তাহলে ছত্রাকের সূত্রাকার শাখাকে, সূত্রাকার শাখাকে কি বলে, হাইফা বলে, হাইফা। ঠিক আছে, সূত্রাকার শাখাকে আমরা কি বলবো, হাইফা বলবো। তাহলে এই যে দেখো এইখানে, এই যে এটা, এটা দেখো একটা সূত্রাকার শাখা,
এইখানে দেখো এটা সূত্রাকার শাখা, এইটা এটা দেখো সূত্রাকার শাখা। এই যে সূত্রাকার শাখাকে আমরা কি বলবো? আমরা বলবো হাইফা। সূত্রাকার শাখাকে আমরা কি বলবো? আমরা বলবো হাইফা। থ্যালোফাইটা কি? ইউসুফ বলছে থ্যালোফাইটা হচ্ছে, ভাইয়া আমি বলছিলাম এর আগে শুরুতে পড়ানোর টাইমে, থ্যালোফাইটা হচ্ছে যেই উদ্ভিদ, আমরা পর্ব একে এটা পড়াইছি যে থ্যালোফাইটা হচ্ছে যেই উদ্ভিদের কোনো মূল নাই, কাণ্ড নাই, পাতায় বিভক্ত করা যায় না, তাদেরকে বলা হয় থ্যালোফাইটা। মানে ওদের কোনো মূল আলাদা করে বোঝা যাবে না, কাণ্ড নাই বোঝা যাবে না, পাতা কোনটা বোঝা যাবে না। তো এই ধরনের উদ্ভিদকে কি বলা হয়? থ্যালোফাইটা। তো এই যে শৈবাল, ছত্রাক, এরাও কিন্তু এক ধরনের থ্যালোফাইটা। ওকে, তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম হাইফার ব্যাপারে। হ্যাঁ, ছত্রাকের সূত্রাকার শাখাকে হাইফা বলে, ছত্রাকের সূত্রাকার শাখাকে হাইফা বলে। এখন আসো, একটা কথা বলছে মাইসেলিয়াম। মাইসেলিয়াম কি? মাইসেলিয়াম, হ্যাঁ মাইসেলিয়াম। তাহলে হাইফি দ্বারা, এই যে হাইফি দ্বারা গঠিত, হাইফি দ্বারা গঠিত, হাইফি দ্বারা গঠিত এই সূত্রাকার, হাইফি দ্বারা গঠিত, হাইফি দ্বারা গঠিত গঠনকে, গঠনকে মাইসেলিয়াম বলে। মানে মাইসেলিয়ামটা কি? দেখো অনেকগুলো হাইফি মিলে মনে করো একটা অংশ তৈরি করলো। আমি এভাবে দেখাই তোমাদের। ধরো এই যে এটা একটা হাইফি। হাইফি মানে কি? ওই যে সূত্রাকার, হ্যাঁ সূত্রাকার, যে এই যে সূত্রাকার শাখা, এই যে ধরো আরেকটা সূত্রাকার শাখা, ঠিক আছে, সূত্রাকার শাখা। ঠিক আছে, এই যে এটা। তাহলে ধরো এই যে হাইফি দ্বারা গঠিত এরকম পেঁচানো পেঁচানো একটা গঠন দেখতে পাচ্ছ, এইটাকে আমরা বলি কি? এই জিনিসটাকে আমরা বলি মাইসেলিয়াম। এই জিনিসটাকে আমরা কি বলবো? বুঝো সবাই, এই জিনিসটাকে আমরা বলি মাইসেলিয়াম। কি বলবো এটাকে? মাইসেলিয়াম। ঠিক আছে, তাহলে হাইফি গেল, মাইসেলিয়াম গেল। বুঝছো, হাইফি হচ্ছে ছোট্ট ছোট্ট এক একটা শাখা। এই যে মনে করো এই একটা শাখাকে আমরা বলবো হাইফি, আর এই পুরো গঠনটাকে হাইফি দ্বারা যখন একটা গঠন হবে, পেঁচায় হাইফিগুলো সংযুক্ত হয়ে, তখন আমরা এটাকে বলবো মাইসেলিয়াম। কি বলবো? মাইসেলিয়াম। ওকে, গেল। এরপরে আসো, এখন এই যে হাইফির যে প্রস্থ প্রাচীর, কি বলছি দেখো, হাইফির যে প্রস্থ প্রাচীর, হ্যাঁ এইটাকে কি বলে? প্রস্থ প্রাচীর। এটাকে বলা হয়, হাইফির প্রস্থ প্রাচীরকে বলা হয় সেপ্টা। কি বলা হয়? সেপ্টা। ওকে, তাহলে হাইফির প্রস্থ প্রাচীরকে আমরা কি বলবো? হাইফির প্রস্থ প্রাচীরকে আমরা বলবো সেপ্টা। অর্থাৎ মনে করো এই যে হাইফির, এটা একটা হাইফির, ওর যে এই যে প্রস্থ প্রাচীরের এই জায়গায়, এই জায়গায় যে প্রস্থ প্রাচীরের এই অংশটাকে কি বলা হয়? সেপ্টা বলা হয়। এই অংশটাকে কি বলা হয়? সেপ্টা। সেপ্টা। তাহলে হাইফি, সেপ্টা, মাইসেলিয়াম। হাইফি, সেপ্টা, মাইসেলিয়াম। হাইফি হচ্ছে এক একটা শাখা, এই হাইফির যে প্রাচীর, প্রস্থ প্রাচীর, সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় সেপ্টা। ঠিক আছে, সেটাকে কি বলা হয়? সেপ্টা। ওকে, আচ্ছা গেল। এবার আসো, হস্টোরিয়াম কি আর হচ্ছে রাইজয়েড কি? হস্টোরিয়াম, দেখো হস্টোরিয়াম হচ্ছে, আমরা এভাবে বলি হোস্ট। হোস্ট, খেয়াল করো, হোস্ট। হোস্ট মানে কি? কোনো একটা দেহ, পোষক দেহ। তো কোনো একটা ছত্রাক ধরো যেই হাইফি মানে যেই শাখা দিয়ে ও পোষক দেহ থেকে খাদ্য সংগ্রহ করবে। হোস্ট মানে কি? এই যে হোস্টোরিয়াম, হোস্ট, এই হোস্ট মানে কি? হোস্ট মানে পোষক দেহ। মনে করো একটা ছত্রাক আমার দেহে আক্রমণ করলো, হ্যাঁ ধরো আমার এখানে আসলো, বসলো, তাহলে ও আমার দেহটাকে পোষক দেহ বলবে। আমাকে কি বলবে? পোষক দেহ, কারণ সে আমার উপরে বসে আমার থেকেই খাবার নিচ্ছে। এই জন্য আমাকে কি বলা হবে? আমাকে বলা হবে হোস্ট বা পোষক দেহ। হোস্ট বা পোষক দেহ। ঠিক আছে, আচ্ছা। তো আমরা হোস্টোরিয়াম, হোস্টোরিয়াম, তাহলে এখানে বলা হচ্ছে যে হাইফি, যে হাইফি দ্বারা, খেয়াল করো, যে হাইফি দ্বারা পোষক দেহ থেকে, পোষক দেহ থেকে, পোষক দেহ থেকে খাদ্য সংগ্রহ করা হয়,
যে হাইফি দ্বারা পোষক দেহ থেকে খাদ্য সংগ্রহ করা হয় তাকে বলা হয় হোস্টোরিয়াম। কি বলা হয়? হোস্টোরিয়াম। তাহলে হোস্ট, যে হাইফি দ্বারা পোষক দেহ থেকে ওকে দেখো, পোষক দেহ থেকে যে হাইফি দ্বারা খাদ্য সংগ্রহ করা হয় তাকে বলা হয় হোস্টোরিয়াম। ওকে, যেমন উদাহরণে আসো, উদাহরণে যদি আমরা যাই, যেমন ফাইটোফথোরা, ঠিক আছে, ফাইটোফথোরা, এটা বলছে ফাইটোফথোরা, ঠিক আছে, ফাইটোফথোরা, ফাইটোফথোরা। ওকে, ফাইটোফথোরা, তাহলে যেমন ফাইটোফথোরা, তাহলে হস্টোরিয়ামের উদাহরণ, হস্টোরিয়াম কাদের থাকবে? সবার কি থাকবে না, ফাইটোফথোরার থাকে। ঠিক আছে, তাহলে এই যে মানে এই উদাহরণগুলা তোমার আজীবন কাজে লাগবে। একাডেমিক থেকে, কলেজের পরীক্ষা থেকে, এইচএসসি থেকে অ্যাডমিশন, সব জায়গায় এই জিনিসগুলা তোমাকে কাজে লাগবে, আমি বারবার বলি। ওকে, তাহলে হস্টোরিয়া গেল, হ্যাঁ, হস্টোরিয়াম আমরা বুঝলাম, রাইট? হ্যাঁ, ওকে, গেল। আচ্ছা, ফাইটোফথোরার মাথায় রাখবে। এবার আসো রাইজয়েড। রাইজয়েড কি? এখন এইটা ছিল পোষক দেহ। পোষক দেহ যে কেউ হইতে পারে, মানুষ হইতে পারে, অন্য কোনো প্রাণী হইতে পারে, অন্য কোনো উদ্ভিদ হইতে পারে, এটা যে কোনো কেউ হইতে পারে পোষক দেহ। তার থেকে যদি সরাসরি খাদ্যটা নেয়, যেই হাইফির মাধ্যমে নেয়, সেই হাইফিকে বলা হয় হোস্টোরিয়াম। এবার আমরা বলি রাইজয়েড কি? পরিবেশ থেকে খাদ্য সংগ্রহণকারী হাইফা। পরিবেশ থেকে খাদ্য সংগ্রহণকারী হাইফাকে আমরা বলি রাইজয়েড। পরিবেশ থেকে যেটা খাদ্য সংগ্রহ করবে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি পরিবেশ থেকে খাদ্য সংগ্রহণকারী হাইফাকে বলা হয় রাইজয়েড। কি বলা হয়? রাইজয়েড। তাহলে এই যে আমি এভাবে বলবো পরিবেশ থেকে, এটা কার থেকে নিচ্ছে? পরিবেশ থেকে, মানে ধরো এটা বাতাস হইতে পারে, মাটি হইতে পারে, পানি হইতে পারে, এদের থেকে খাদ্যটা নিচ্ছে, এইটাকে বলা হয়, এই হাইফাটাকে বলা হয় রাইজয়েড। এই হাইফাটাকে আমরা কি বলি? রাইজয়েড। এই হাইফাটাকে আমরা কি বলি? রাইজয়েড। ঠিক আছে, হ্যাঁ সবাই? ওকে, দেখো তাহলে আমাদের হস্টোরিয়াম গেল, রাইজয়েড গেল, এই ব্যাপারগুলো আমরা ক্লিয়ার হতে পারলাম, তাই না? এই ব্যাপারগুলো আমরা ক্লিয়ার হতে পারলাম। ওকে, এবার আসো রাইজোমর্ফ। মর্ফ দড়ি, মর্ফ মানে একটা গঠন। রাইজোমর্ফ হচ্ছে যখন এই যে মাইসেলিয়াম, কি বলতেছে দেখো, মাইসেলিয়াম হ্যাঁ, মাইসেলিয়াম যখন শক্ত রশির মতো, কিসের মতো? শক্ত রশির মতো গঠন তৈরি করে। শক্ত রশির মতো গঠন তৈরি করে, এইটাকে বলে রাইজোমর্ফ। কি বলে? রাইজোমর্ফ বলা হয়। তাহলে মাইসেলিয়াম যখন শক্ত রশির মতো একটা গঠন তৈরি করবে, একটা এই যে রশি, এরকম রশি তৈরি করবে, ঠিক আছে, শক্ত রশির মতো, এই যে এইভাবে শক্ত রশির মতো একটা গঠন, ঠিক আছে, মনে করো এই যে মাইসেলিয়ামের অংশগুলো একটা দড়ি, মানে সহজ কথা এরকম একটা দড়ির মতো গঠন তৈরি করবে, দড়ির মতো। তাহলে এইটাকে তখন আমরা বলি, এটাকে তখন আমরা কি বলি? রাইজোমর্ফ। তাহলে যদি বলে এরকম, এগুলো এমসিকিউ বা খ নাম্বারে তোমাদের আসে যে রাইজোমর্ফ কি, তো এই যে মাইসেলিয়াম আমরা শিখছি না যে হাইফিগুলা, এই যে ছত্রাকের শাখাগুলা এরকম পেঁচায় মানে একটা গঠন তৈরি করে, সবগুলা হাইফি মিলে,
ওই মাইসেলিয়ামটা যখন ধরো একটা শক্ত দড়ির মতো হয়, কিছু কিছু ক্ষেত্রে এরা কি হয়, একটু দড়ির মতো, একটা শক্ত রশির মতো গঠন করে, ঠিক আছে, এদেরকে বলে রাইজোমর্ফ। যেমন এই উদাহরণটা, যেমন কোথায়, যেমন আমরা এটা কোথায় দেখতে পারবো বলো তো, এটা দেখা যায় অ্যাগারিকাস, ওই যে মাশরুম, অ্যাগারিকাসে এই রাইজোমর্ফটা দেখা যায়, ঠিক আছে, অ্যাগারিকাসে এই রাইজোমর্ফটা দেখা যায়, ওদের মাইসেলিয়ামটা শক্ত রশির মতো হয়, শক্ত হয়, দড়ির মতো, রশি মানে তো বুঝো দড়ি, তাই না, তাহলে এইটার মতো হলে রাইজোমর্ফ বলবো আমরা। ওকে ফাইন, এবার আমরা আসবো মাইকোরাইজা। মাইকো, এই মাইকো মানে কি, ছত্রাক, হ্যাঁ, মাইকো মানে কি, রাইজা মানে ছত্রাক। এখন মাইকোরাইজা জিনিসটা কি, দেখো আমরা আসি, মাইকোরাইজা হচ্ছে যে ধরো কোনো উদ্ভিদের সাথে, কোনো উদ্ভিদের 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 মূলের সাথে, কোনো উদ্ভিদের মূলের সাথে, হ্যাঁ, কোনো উদ্ভিদের, কি বলছি, কোনো উদ্ভিদের মূল, কি মূল, কোনো উদ্ভিদের মূলের সাথে এই যে ছত্রাকের সহাবস্থান, মনে করো কোনো একটা উদ্ভিদের মূল আছে, সেখানে ছত্রাকগুলা ওর সাথে মিশে থাকতেছে, একসাথে বসবাস করতেছে, ঠিক আছে, এই যে সম্পর্ক, উদ্ভিদের মূল থেকে সে পুষ্টি পাচ্ছে, সে আবার উদ্ভিদের মূলকে সাহায্য করতেছে, এই যে উদ্ভিদের মূলের সাথে ছত্রাকের একটা সহাবস্থান, একসাথে বসবাস, এই জিনিসটাকে বলা হয় মাইকোরাইজা, এই জিনিসটাকে বলা হয় মাইকোরাইজা। আর যে ছত্রাক এই উদ্ভিদের মূলের সাথে মানে এই গঠনটা করে, ওইখানে থাকে, তাকে বলে মাইকোরাইজাল ছত্রাক। সহজ কথা, মাইকোরাইজা যেই গঠনটা করে, হ্যাঁ, মাইকোরাইজার যেই ছত্রাক মাইকোরাইজা গঠন করে, তাকে কি বলবে, মাইকোরাইজাল ছত্রাক, ঠিক আছে, তাকে কি বলবে, মাইকোরাইজাল ছত্রাক। তাহলে আমরা এখানে যদি দেখি, একটু আসো ওর গঠনটা, হ্যাঁ, তোমাদেরকে অনেক সময় এই মাইকোরাইজাল ছত্রাকের উদাহরণটা আসে, মাইকো, তাহলে এর উদাহরণটা কি, এর উদাহরণ হচ্ছে, এর উদাহরণটা দেখো, সেপ্রোলেগনিয়া, হ্যাঁ, সেপ্রোলেগনিয়া, মাইকো রাইজা, তাহলে কি, সেপ্রোলেগনিয়া, সেপ্রোলেগনিয়া, ঠিক আছে, সেপ্রোলেগনিয়া, মাইকোরাইজা এটা কি, সেপ্রোলেগনিয়া, মাথায় রাখতে হবে, সেপ্রোলেগনিয়া। ওকে, কি মাথায় রাখবা, সেপ্রোলেগনিয়া, সেপ্রোলেগনিয়া। ওকে, এবার আসো, তাহলে সেপ্রোলেগনিয়া বুঝলা, সেপ্রোলেগনিয়া, হ্যাঁ বুঝলা, তাহলে সেপ্রোলেগনিয়া। এখন এই মাইকোরাইজার গঠনটা আমরা যদি একটু পিকচারে দেখার ট্রাই করি, ধরো এগুলো হচ্ছে মূল, এটা কি, উদ্ভিদের মূল, আচ্ছা, ধরো এটা একটা উদ্ভিদের মূল। এখন এই উদ্ভিদের মূলের সাথে ছত্রাকগুলো এরকম জালের মতো, ধরো ছত্রাকগুলো আছে, হ্যাঁ, এই যে উদ্ভিদের মূলের সাথে ছত্রাকগুলো এরকম বিস্তৃত আছে, ঠিক আছে, এই যে এরকম ছত্রাকগুলো আছে, এগুলাকে বলে মাইকোরাইজাল ছত্রাক। এই যে দেখো উদ্ভিদের মূলের সাথে, তাহলে এই যে উদ্ভিদের মূলের সাথে ছত্রাকগুলা জালের মতো ওকে বেষ্টিত করে রাখে, এইটাকে আমরা বলি, এই গঠনটাকে, এই ছত্রাকগুলোকেই আমরা বলবো কি, এদেরকেই বলা হয় মাইকোরাইজাল ছত্রাক, মাইকোরাইজাল ছত্রাক, ঠিক আছে, হইল, বলো। বলো তো, ডান, এই জিনিস বুঝতে পারছো, ইম্পর্টেন্ট।
এটা ইম্পর্টেন্ট, এগুলো না বুঝলে আসলে পরে গিয়ে তোমরা সাফার করবা। এই জন্য তোমাদেরকে প্রতিটা গঠন ভাইয়া ধরে ধরে বুঝাই দিচ্ছি, যেন তোমাদের কোনো ধরনের প্রবলেমে না পড়ো, তোমরা যেন সুন্দরভাবে পড়তে পারো আর কি। আসো এবার আমরা আলোচনা করব হচ্ছে যে তোমার ছত্রাকের কোষীয় গঠন নিয়ে। হ্যাঁ, ছত্রাকের কোষীয় গঠন একটু খেয়াল করো। ছত্রাকের কোষীয় গঠনকে আমরা ভাগ করলে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীর থাকবে। ছত্রাকের কি আছে? হ্যাঁ, কোষ প্রাচীর। ওকে, তাহলে কোষ প্রাচীর মনে করো এটা একটা ছত্রাক, তাহলে ওর ধরো এটা একটা ছত্রাকের দেহ, যদি আমি এভাবে চিন্তা করি, ধরো এটা একটা ছত্রাকের দেহ, তাহলে ওর এই দিকে এই যে সবুজ কালার করতেছি, ঠিক আছে, এই যে আমি এখানে ধরো একটু সবুজ কালার করলাম, একটু কোষ প্রাচীর দিলাম, মোটা করে দিই। আচ্ছা, এইটা হচ্ছে তার কোষ প্রাচীর। হ্যাঁ, এটা হচ্ছে কি তার কোষ প্রাচীর। এখন এই কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? কোষ প্রাচীর আমরা বারবার বলেছি কাইটিন নির্মিত, ঠিক আছে। এই কাইটিনটা কি? কাইটিন নির্মিত। এখন তুমি বলতে পারো কাইটিন কি? কাইটিন একটা শর্করা। কাইটিন কি? কাইটিন ভাইয়া হচ্ছে এক ধরনের শর্করা। এই শর্করাটা কিভাবে হইছে এটার ব্যাখ্যায় গেলে কোষ রসায়নে তোমরা পড়েছো, কোষ রসায়নে এই কাইটিন নির্মিত হয়েছে তোমার যখন গ্লুকোজের মানে অ্যামিন, আচ্ছা আমি সহজ করে বলে দিই, গ্লুকোসামিন, গ্লুকোসামিন, ঠিক আছে, গ্লুকোসামিন দিয়ে তৈরি। আর একটু ভালো করে শিখাই দেই তোমাদের, গ্লুকোসামিন দিয়ে তৈরি। আচ্ছা, এখন তুমি বলতে পারো ভাই গ্লুকোসামিন আবার কি? এই গ্লুকোজ, দেখো গ্লুকোজ মানে গ্লুকোজ, গ্লুকোজের সাথে যখন অ্যামিনমূলক এই যে অ্যামিনমূলক যুক্ত হয়, গ্লুকোজের সাথে যখন অ্যামিনমূলক যুক্ত হয় তখন এটাকে কি বলে? গ্লুকোসামিন, গ্লুকোসামিন, ঠিক আছে। গ্লুকোজের সাথে যখন অ্যামিনমূলক যুক্ত হয় সেটাকে আমরা কি বলি? গ্লুকোসামিন, গ্লুকোসামিন। ওকে, আচ্ছা গেল এটা তাহলে। হ্যাঁ, গ্লুকোজের সাথে যখন অ্যামিনমূলক কিছু যুক্ত হবে সেটাকে আমরা বলবো গ্লুকোসামিন, গ্লুকোসামিন, ঠিক আছে। আচ্ছা, এবার আসো প্রোটোপ্লাস্ট। কি বলি? প্রোটোপ্লাস্ট, প্রোটোপ্লাস্ট, প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট কি থাকে? প্রোটোপ্লাস্টে কি থাকবে বলো তো? প্রোটোপ্লাস্ট, তাহলে প্রোটোপ্লাস্টে থাকে কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি, এরপরে থাকবে হচ্ছে প্রোটোপ্লাস্ট, কোষ ঝিল্লি, এরপরে তোমার হচ্ছে সাইটোপ্লাজম, 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 আর হচ্ছে নিউক্লিয়াস। এগুলা হচ্ছে প্রোটোপ্লাস্টের অংশ। ওকে, এগুলো হচ্ছে তার প্রোটোপ্লাস্টের অংশ। তো এখন এইখানে দেখো, তাহলে আমরা যদি বলি ওর যে এই যে কোষ প্রাচীর, কোষ প্রাচীরের ভিতরে একটা পাতলা করে পর্দা থাকবে, এইরকম ধরো একটা পাতলা একটা পর্দা, এই পাতলা পর্দাটাকে আমরা বলি কোষ ঝিল্লি। এটাকে কি বলি? কোষ ঝিল্লি। ওকে, আচ্ছা, এইখানে ওর একটা নিউক্লিয়াসও থাকবে। এই যে ধরো এই জায়গায় একটা নিউক্লিয়াস আছে, সুগঠিত নিউক্লিয়াস একদম, তাহলে এটা হচ্ছে তার নিউক্লিয়াস। এখন আসো সাইটোপ্লাজম মানে কি? মানে এই নিউক্লিয়াস বাদ দিয়ে নিউক্লিয়াসের চারপাশে যা কিছু আছে সেটাই সাইটোপ্লাজম। সেখানে অনেক অঙ্গাণু থাকবে, যেমন ওর ধরো মাইটোকন্ড্রিয়া থাকবে, এই যে মনে করো মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া থাকবে, কোষ গহ্বর থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, এই যে এরকম পেঁচানো পেঁচানো, এগুলা সবই ওর থাকবে। তাহলে এই জিনিসগুলা ওর দেখা যাবে। তাহলে কি কি থাকবে ওর সাইটোপ্লাজমে? কি কি থাকবে আমরা যদি বলি, তাহলে দেখো ওর সাইটোপ্লাজমে থাকবে কি কি? মাইটোকন্ড্রিয়া, 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 তারপরে হচ্ছে তোমার কি থাকবে? নিউক্লিয়াস, সরি নিউক্লিয়াস তো আলাদা, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক, এন্ডোপ্লাজমিক
এন্ডোপ্লাজমিক জালিকা, রেটিকুলাম, ওকে। তারপরে থাকবে হচ্ছে কোষ গহ্বর এগুলো থাকে। তবে খেয়াল করো, ওর কিন্তু ওই যে আমরা পড়েছি ওর কিন্তু ক্লোরোপ্লাস্ট নাই। এর কিন্তু কারণ আমরা শুরুতেই পড়েছি ছত্রাক ক্লোরোফিলবিহীন, ছত্রাক নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, ও হেটেরোট্রফিক। হেটেরোট্রফিক অর্থ কি? নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। তাহলে আমি এখানে বলবো কি, দেখো আমি এখানে কি বলবো, ওর প্লাস্টিড নেই, মানে ও কোনো খাবার এইসব তৈরি করতে পারে না, কিছু পারবেও না। ওর কোনো রঙিন পদার্থ ভিতরে নাই, ক্রোমোপ্লাস্ট এসব কিছুই নাই ওর, বুঝছো? তাহলে প্লাস্টিড থাকে না, এতটুকু। আচ্ছা, কোষ ঝিল্লির ব্যাপারে যদি আমরা আসি, কোষ ঝিল্লিতে ওর কি থাকে, কি দিয়ে তৈরি কোষ ঝিল্লিটা? কোষ ঝিল্লি তৈরি হচ্ছে ভাইয়া এর্গোস্টেরল নামক একটা পদার্থ থাকে। কি থাকে? এর্গোস্টেরল, একটা স্টেরল, এক ধরনের লিপিড জাতীয় পদার্থ, এর্গোস্টেরল থাকে, ঠিক আছে? এই পদার্থটা দিয়ে কোষ ঝিল্লি গঠিত। আচ্ছা, এরপরে বলছে দেখো ওর যে ভাঁজগুলো থাকে না, এই যে ধরো অনেক সময় ওর কোষ ঝিল্লির এই জায়গাগুলোতে ভাঁজ দেখা যায়, এরকম ধরো ভাঁজের মতো একটা পকেটের মতো ভাঁজ। তাহলে ওর যে ভাঁজগুলো দেখা যায়, এই যে ভাঁজ, এটাকে বলে লেমোজোম। লেমোজোম, ঠিক আছে? লেমোজোম। তাহলে কি বললাম, ওর যে ভাঁজগুলো থাকে এই ভাঁজগুলোকে কি বলা হয়? লেমোজোম। লেমোজোম, ঠিক আছে? কি বলা হচ্ছে? লেমোজোম। ওর ভাঁজগুলোকে কি বলা হচ্ছে? লেমোজোম। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? লেমোজোম। তাহলে এই ভাঁজ, তাহলে এই যে এখানে দেখো তথ্য, এগুলাই কিন্তু তোমার তথ্য। সিকিউতে আসলে এভাবেই লিখবা যে কি থাকে, কোষ ঝিল্লিতে আর্গোস্টেরল পদার্থ থাকে, এখানে লেমোজোম থাকে, এগুলা তোমার ওর ভাঁজটাকে ভিতরে পকেটের মতো ভাঁজ হয়ে থাকে, এই যে ভাঁজ, এই যে ভাঁজটা, এটাকে বলে লেমোজোম। সাইটোপ্লাজমে বিভিন্ন অঙ্গাণু থাকে, তবে প্লাস্টিড থাকে না। এবং আসো শেষ যে নিউক্লিয়াসের কথা বলা হচ্ছে, এই নিউক্লিয়াসে পর্দা থাকে, নিউক্লিয়ার পর্দা থাকে, ঠিক আছে? একটা কথা বলছি কি, নিউক্লিয়াসের পর্দা থাকবে এবং ওর ভিতরে নিউক্লিওলাস থাকে। কি থাকে? নিউক্লিওলাস থাকে। আমরা পড়েছিলাম অনেক প্রথম চ্যাপ্টারে এগুলো পড়েছো কোষের গঠনে, যে নিউক্লিয়াসের ভিতরে গোল একটা অংশ থাকে, এটাকে বলে নিউক্লিওলাস। কি বলে? নিউক্লিওলাস। তাহলে এই নিউক্লিওলাসও কিন্তু এখানে থাকবে। তাহলে ওর একটা সহজ কথা যে নিউক্লিয়াসের একটা আবরণ থাকবে, হ্যাঁ, একটা আবরণ থাকবে এরকম, যে আবরণে ছিদ্র থাকবে, আর ওর ভিতরে একটা কেন্দ্রে এরকম ছোট্ট একটা, তোমার ধরো এরকম, এই যে এটা ধরো এটা নিউক্লিয়াস, তো নিউক্লিয়াসের ভিতরে এরকম একটা নিউক্লিওলাস থাকবে, এরকম একটা কি থাকবে? নিউক্লিওলাস। এটা বলছে, ওকে? তাহলে এইগুলা হচ্ছে একটা ছত্রাকের কোষীয় গঠনের মধ্যে পড়ে। এগুলো কিসের মধ্যে পড়ে? ছত্রাকের কোষীয় গঠনের মধ্যে পড়ে। এবার আসো ছত্রাকের ডাইমরফিজম। আসো ছত্রাকের ডাইমরফিজমটা নিয়ে আমরা জানবো। ছত্রাকের ডাইমরফিজমটা কেমন? ডাইমরফিজম, ডাই মানে কি? দুই রকম। তাহলে দুই রকম ছত্রাক দুই রকম গঠন তৈরি করতে পারে। ডাইমরফিজম, মরফো মানে কি? গঠন। মরফো মানে কি? গঠন। ডাই মানে দুই রকম, দুই। তাহলে দুই রকমের গঠন, দুই রকম গঠন দেখা যায়, এটাকে কি বলে? এইটাকে বলায় ছত্রাকের ডাইমরফিজম। ছত্রাকের ডাইমরফিজম, ঠিক আছে? ছত্রাকের ডাইমরফিজম, হ্যাঁ, ছত্রাকের দুই রকম গঠন দেখা যায়। যেমন ও এক এক সময় এক এক রকম, যখন যেটা লাগে, হ্যাঁ, যখন যেভাবে দরকার ও ওইভাবে দুই রকমের গঠন ছত্রাক করতে পারে। এরকম একটা উদাহরণ হচ্ছে, উদাহরণ দেখো, এই যে ডাইমরফিক ছত্রাককে, যে যেখানে যখন যেখানে যেমন সেখানে তেমন, মানুষের দেহে গেলে একরকম, পরিবেশে গেলে আরেক রকম, এদেরকে বলে ডাইমরফিক ছত্রাক। এটার উদাহরণ হচ্ছে হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম। হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, ঠিক আছে? এটার উদাহরণ হচ্ছে হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম। খেয়াল করো, এই যে হিস্টো, এভাবে মনে রাখবা, এটা নামটা কিভাবে মনে রাখবা? হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, যে ছত্রাকের দুই রকম গঠন ও তৈরি করতে পারে, এক এক সময় এক এক রকম। তো হিস্টোপ্লাজমা, হিস্টো মানে কি? টিস্যু। প্লাজমা ওই যে পড়ছো না রক্তে, প্লাজমা রক্তরস। তাহলে দেখো ও দুই রকম, মানে নামের মধ্যেই আছে দুই রকম। হিস্টো মানে টিস্যু, হিস্টো মানে টিস্যু,
আবার প্লাজমা মানে রক্তরস, রক্তের উপাদান, তাহলে দুইটা দুই রকম না। এখান থেকে আমরা মনে রাখবো যে হিস্টোপ্লাজমা হচ্ছে ডাইমরফিক ছত্রাকের উদাহরণ, কারণ ওর নামের মধ্যেই দুই রকমের ব্যাপার। হিস্টো কথাটার অর্থ কি মনে রাখবা, টিস্যু, আর প্লাজমা মানে তো ওই যে রক্তের রস, তাহলে ওর নামের মধ্যেই দুই রকমের ব্যাপার, একটা টিস্যু আবার একটা তো বলছে রক্ত। এজন্য ওই হচ্ছে এই ডাইমরফিক ছত্রাকের উদাহরণ, হিস্টোপ্লাজমা ক্যাপসুল এটা। ঠিক আছে, এখন এই হিস্টোপ্লাজমা ক্যাপসুল এটা মানব দেহে কোথায় আক্রমণ করে? এটা মানব দেহের ফুসফুসে, আমাদের ফুসফুসে আক্রমণ করে। এটা কি করে? ফুসফুসে আক্রমণ করে রোগ ঘটায়। ফুসফুসে আক্রমণ করে সে রোগ ঘটাতে পারে, ফুসফুসে আক্রমণ করে। এই রোগটাকে বলা হয় হিস্টোপ্লাজমোসিস, মানে হিস্টোপ্লাজমা দিয়ে রোগটা হয়, তাই নাম হয়ে গেছে। এই ছত্রাক যখন তোমার নাক দিয়ে বাতাসের মাধ্যমে ঢুকে তোমার ফুসফুসে আক্রমণ করবে, এটাকে বলা হয় হিস্টোপ্লাজমোসিস। কি বলা হবে? হিস্টোপ্লাজমোসিস। বুঝছো? বলো, এটা ক্লিয়ার সবাই? আচ্ছা, এই জিনিস বুঝা গেল? হিস্টোপ্লাজমোসিস, হিস্টোপ্লাজমোসিস মনে থাকবে। হিস্টোপ্লাজমা ক্যাপসুলাটাম দিয়ে হিস্টোপ্লাজমোসিস। ডাইমরফিক ছত্রাক দুই রকম গঠন দেখা যায়। কয় রকম? দুই রকম গঠন দেখা যায়। আচ্ছা, ছত্রাকের খাদ্য গ্রহণ। আসো, কি বলছে? ছত্রাকের খাদ্য গ্রহণ কিভাবে খাদ্য গ্রহণ করে? ওই যে শোষণ দিয়ে, শোষণের মাধ্যমে সে এটা গ্রহণ করবে। শোষণের মাধ্যমে এটা কি দিয়ে করবে? হস্টোরিয়া দিয়ে করবে। হস্টোরিয়া দিয়ে করবে। হস্টোরিয়া দিয়ে সে খাবারটাকে শোষণ করবে। কি দিয়ে শোষণ করবে? হস্টোরিয়া দিয়ে সে খাবারটাকে শোষণ করে। এই যে পোষক দেহ থেকে খাবারটাকে নিয়ে এটা নেয়। কিসের মাধ্যমে? হস্টোরিয়া। এটা আমরা পড়েছি হস্টোরিয়া নিয়ে। আচ্ছা, এরপরে আসো ছত্রাকের বৃদ্ধি কিভাবে ঘটে। হ্যাঁ, ছত্রাকের বৃদ্ধি কিভাবে ঘটে? এটা হচ্ছে ছত্রাকের যে হাইফির যে মাথা থাকে না, এই হাইফির মাথাটা থেকে, হাইফির মাথা দিয়ে, মানে একটা হাইফির মাথা, এই যে ধরো এটা একটা হাইফি, এই যে হাইফি মানে তো এতক্ষণে বুঝে গেছো ছত্রাকের এক একটা শাখাকে কি বলে? হাইফি। এই যে ধরো এটা একটা শাখা, এই শাখার মাথা, এই যে মাথার জায়গাটা, এই মাথার জায়গাটাকে কি বলে জানো? হাইফির মাথাকে কি বলে বলো তো? এই হাইফির মাথাকে বলা হয় ডোম। হাইফির মাথাকে কি বলে? ডোম। ঠিক আছে, তাহলে এই অংশটা হচ্ছে ডোম, এবং এই ডোম অঞ্চলে মূলত তার বৃদ্ধি হয়। এই ডোম অঞ্চলে মূলত তার কি হয়? বৃদ্ধি হয়। ঠিক আছে, হ্যাঁ, ডোম অঞ্চলে মূলত তার বৃদ্ধি হয়। আচ্ছা, তাহলে এই ডোম অঞ্চলে হবে। ডোম অঞ্চলে কি হয়? মূলত আগে একটা ভেসিকল তৈরি হয়, একটা গহ্বরের মতো এরকম ভেসিকল তৈরি হয়। যে ভেসিকলে কি হয়? তোমার যে ভেসিকলের মধ্যে কোষ ঝিল্লি, এরপরে কোষ প্রাচীর তৈরি হওয়ার কোষ ঝিল্লি, এই ভেসিকলের ভিতরে কোষ ঝিল্লি ও কোষ প্রাচীর তৈরি হয়। কোষ প্রাচীর কি হয়? তৈরি হয়, এটা বলছে। তাহলে এই ঝিল্লিতে কি হয়? কোষ প্রাচীর, এগুলো আস্তে আস্তে ওই ভেসিকল থেকে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি এগুলো তৈরি হবে। তখন নতুন ছত্রাক হবে, তখন সেখান থেকে কি হবে? নতুন ছত্রাক হবে। তাহলে এইটা হচ্ছে মূলত ছত্রাকের বৃদ্ধির মেজর ব্যাপার। ঠিক আছে, হ্যাঁ, ছত্রাকের বৃদ্ধির মেজর ব্যাপারটা বোঝা গেল সবার? বলো তো, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এই পাশ দিয়ে দেখলাম যে ছত্রাকের খাদ্য গ্রহণ, শোষণ, হস্টোরিয়া এগুলোর মাধ্যমে ঘটে থাকে। ঠিক আছে, মনে থাকবে সবার? দ্যাটস দ্য থিং। তাহলে ছত্রাকের খাদ্য গ্রহণ আমরা বুঝলাম, শোষণ থেকে হস্টোরিয়া, ওইদিকে হাইফির মাথা দিয়ে ডোম থেকে ভেসিকল তৈরি হয়। আর ভেসিকল মানে কিরকম? একটা গহ্বরের মতো। এই ভেসিকলটা থেকে আস্তে আস্তে ওইখানে বিভিন্ন উপাদানগুলো এসে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি তৈরি করে তারপরে হচ্ছে নতুন ছত্রাক এভাবে হয়। এভাবে করে মানে নতুন ছত্রাক না, মানে ওইখান থেকে আস্তে আস্তে তার বৃদ্ধি হয়। ঠিক আছে, বৃদ্ধি হবে মানে ও বড় হইতে থাকবে, আস্তে আস্তে আরো বড় হবে। মানে তোমার শীর্ষ অঞ্চলটা বড় হইলেই তো এটা বড় হবে নাকি? এই জন্য এই শীর্ষটাকে কি বলে? ডোম। এই ডোমে আস্তে আস্তে এটা বড় হয়।
ভাই মেমব্রেন কি? মেমব্রেন মানে হচ্ছে ঝিল্লি, আবরণ, আবরণ, কোষ ঝিল্লি, এটা হচ্ছে মেমব্রেন। মেমব্রেন হচ্ছে ইংরেজি শব্দ, মেমব্রেন মানে হচ্ছে আবরণ করে রাখা, আবৃত করে রাখে তাকে জিনিসটা, ঠিক আছে? যেমন আমাদের চামড়া, এটা এক ধরনের মেমব্রেন, আমাদেরকে আবৃত করে রাখছে। ওকে, দ্যাটস দ্য থিং। তাহলে এতটুকু পর্যন্ত তোমাদের আজকের পার্টটা থাকবে, হ্যাঁ, এতটুকু। এরপরে আমরা তোমাদের বাকি ইয়েতে যাব, যে ছত্রাকের জনন এবং গুরুত্ব, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত থাকবে। ওকে, আল্লাহ হাফেজ।